আচ্ছা, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখনো প্রথম ক্লাসটা শেষ হয়নি, অর্থাৎ যেহেতু আমরা এই কন্টেন্টটা শেষ করতে পারিনি, তাহলে আজকে আমাদের কি ক্লাস ওয়ানটাই চলবে এবং ক্লাস ওয়ানের সেকেন্ড পার্ট বলতে পারবেন, ঠিক আছে? আমরা কন্টেন্ট শেষ না করে পরবর্তী ক্লাসে যাব না। প্রয়োজনীয় একটা ক্লাস, এখানে যে 5টা টপিক দেওয়া আছে, প্রয়োজনীয় এটার জন্য 3টে ক্লাস লেগে যায়, অসুবিধা নেই। আমরা যা শিখবো সলিড ভাবে পুরোপুরি শিখে সামনে আগাবো। হ্যাঁ, আমরা হাউ টু প্র্যাকটিস মাইক্রোটিক ইন ভিএমওয়্যার সেটা গত ক্লাসে দেখেছিলাম। আমি জানি দু একজনের প্রবলেম থাকবে, আমরা সেগুলো ডিসকাস করব। এর আগে এখন ডিসকাশনে চলে গেলে আমরা ফুল কন্টেন্টে পারবো না। হ্যাঁ, দেখা যাবে কি ওখানে অনেক সময় লেগে যাবে। যার কারণে আমরা এই সলিউশনটা দেখে ফেলি। এরপর প্রবলেম থাকবে, আমরা যতদিন পর্যন্ত স্টুডেন্ট থাকবো ততদিন প্রবলেম থাকবে, সলিউশন আসবে। পৃথিবীতে এমন কোনো সমস্যা পাবে না যেটা কোনো সলিউশন নেই, সবকিছুর কি পাবেন, সলিউশন পাবেন। আমরা আজকে একটা মাইক্রোটিক রাউটার কনফিগার করব। ওকে, ঠিক আছে। মাইক্রোটিক রাউটার কনফিগারের জন্য প্রথমত 6টা স্টেপ। কয়টা স্টেপ? 6টা। 6টা স্টেপ। আপনারা যদি পাশে খাতা থাকে নোট ডাউন করতে পারেন। নাম্বার 1, একটা হচ্ছে আপলিঙ্ক কনফিগার করা। প্রথম স্টেপ হচ্ছে আপলিঙ্ক কনফিগার করা। ওকে, জি স্যার। সেকেন্ড স্টেপ ডাউনলিঙ্ক কনফিগার করা। ওকে, থার্ড স্টেপ রাউট দেখানো। রাউট কি করা, দেখানো। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আবার ডিটেলস কথা বলবো, আমি জাস্ট এই স্টেপ গুলো লিখি। ফোর্থ স্টেপ ফায়ারওয়াল কনফিগার। এর পরবর্তী স্টেপ ডিএনএস কনফিগার। এর পরবর্তী স্টেপ ডিএসসিপি কনফিগার। ওকে, আমাদের এই 5টা পয়েন্টের মধ্যে আরেকটা পয়েন্ট হচ্ছে ডিএসসিপি, সেটা আমরা এখানে ডিসকাস করে ফেলবো, ডাইনামিক হোস্ট কনফিগারেশন। তাহলে প্রথমে আসেন আপলিঙ্ক কনফিগার। আপলিঙ্ক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, মনে করেন আপনার আইএসপি আপনার বাসায় ইন্টারনেট কনফিগারের জন্য আমাদের দেশে 2 ধরনের কানেকশন প্রোভাইড করে থাকে। এক, স্ট্যাটিক আইপি। 2, PPPoE, পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট। এটাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট। জেনারেলি স্ট্যাটিক আইপি দেওয়া হয় কর্পোরেট ক্ষেত্রে, অফিস আদালতে, অফিসের মধ্যে আইএসপি স্ট্যাটিক আইপি প্রদান করে। আর PPPoE পয়েন্ট টু পয়েন্ট, এই PPPoE মেনু জেনারেলি হোম কানেকশনে দেওয়া হয়। তাহলে স্ট্যাটিক আইপি কোথায় দেওয়া হয়, অফিসে। আর PPPoE কোথায় দেওয়া হয়, হোম কানেকশন গুলোতে। PPPoE এর মধ্যে জেনারেলি কি থাকে, একটা ইউজার আইডি থাকে আর আর একটা পাসওয়ার্ড দেওয়া থাকে। আপনাদের বাসার কানেকশন আপনারা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দিয়ে থাকে, আইএসপি থেকে একটা ইউজার আইডি দিয়ে দেয়, ইউজার নেম দিয়ে দেয়, আর এটা কি দিয়ে দেয়, পাসওয়ার্ড দিয়ে দেয়। ওকে, এখন দুইটাই মধ্যেই তেমন কোনো পার্থক্য নেই। অনেকে এই ধরনের ভুল ধারণা পোষণ করে, স্ট্যাটিক আইপি দিলে বেশি ইন্টারনেট পাবো, সিপিইউ তে কম ইন্টারনেট পাবো। এগুলো যাই ধারণা দেওয়া হয়, এগুলো সবগুলো কি ভুল, ঠিক আছে? আর এসটিডি আইপির মধ্যে কি কি থাকে,
আইপি থাকে। স্যার আমি এক সেকেন্ড একটু কথা বলতাম আপনার সাথে। জি স্যার আপনার খুব ভালোবাসার একজন স্টুডেন্ট আমারে কালকের থেকে ফোন দিচ্ছে। আমি বললাম যে স্যার একটা ক্লাস তো হয়ে গেছে, কয় স্যার একটা ক্লাস হয়ে যাক, স্যার স্যারকে বলেন বা আপনি আমার রিভিউ করাই দিয়েন, এখন জয়েন করতে চাচ্ছে, আমি লিঙ্কটা দিই কিন্তু স্যার। আচ্ছা স্যার দিয়ে দেন। জি স্যার। আপনার আপনার হচ্ছে চিটাগাং এর স্টুডেন্ট স্যার, ঢাকাতে থাকে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি স্যার, তাহলে ঠিক আছে স্যার, জি স্যার কন্টিনিউ দিয়ে করেন। ঠিক আছে, আমরা চলে আসছি স্ট্যাটিক আইপি। স্ট্যাটিক আইপির মধ্যে অর্থাৎ আইএসপি যদি আপনার স্ট্যাটিক আইপি প্রদান করে তাহলে আপনাকে কি দিবে? একটা আইপি অ্যাড্রেস দিবে, একটা সাবনেট মাস্ক দিবে, একটা ডিফল্ট গেটওয়ে দিয়ে দিবে। আর আইএসপি যদি ডিএনএস সার্ভার থাকে তাহলে ডিএনএস আইপি দিয়ে দিবে, ডিএনএস 1 আর এটা কি ডিএনএস 2। তাহলে এই কথাগুলো কই থেকে আসলো? আপলিঙ্ক থেকে আসলো। অর্থাৎ আইএসপি যে আমাকে স্ট্যাটিক আইপি দিবে সে আপলিঙ্ক কনফিগার প্রথম আমাকে করতে হবে। মনে করেন আমার একটা আইএসপি আমাকে আইপি অ্যাড্রেস দিল 192.168.0. কত 10। তাহলে এটা সাবনেট মাস্ক কত হবে? 255.255.255.0 হবে। এটা ডিফল্ট গেটওয়ে হবে 192.168.0.1। আর ডিএনএস আমরা আপাতত গুগলের ডিএনএস টা ধরে নিচ্ছি 4টা 8, আর ডিএনএস 2 ধরে নিচ্ছি 4টা কি 9। স্যার দুইটা ডিএনএস কেন দিবে? জেনারেলি আইএসপি রা নিজের একটা ডিএনএস সার্ভার এস্টাবলিশ করে, হ্যাঁ, আর আরেকটা ব্যাকআপ ডিএনএস বা গুগলের ডিএনএস টা দিয়ে দেয় নিজেদের। আমাদের দেশে আমরা যে ডিএনএস সার্ভারটা এস্টাবলিশ করব, কোনো কারণে যদি ওই ডিএনএস টা ক্রাশ করে অথবা ওই ডিএনএস সার্ভারটা যদি কোনো কারণে কি করে ফল্ট হয়, ফেল করে, তখন যেন আমাদের সার্ভিস যেন অফ না হয় সেই জন্য দুইটা ডিএনএস দিয়ে দেয়। একটা তাদের নিজস্ব ডিএনএস সার্ভার আইপি আর এটা গুগলের ডিএনএস সার্ভার আইপি। ডিএনএস টা কেমন ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই। মনে করেন আমি একটা ব্রাউজার ওপেন করলাম, এখানে ইউটিউব ওপেন করতেছি। ইউটিউব খুব সহজে রান হচ্ছে, তাই না? জি স্যার। ওকে, মনে করেন ফেসবুক ওপেন করলাম। ফেসবুকটা চলতেছে, তাই তো? এখন আমি যেটা করব, আমার পিসি ডিএনএস টা চেঞ্জ করে দিব। নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, এখানে আমি একটু দেখি আমার ডিএনএস কি কি পাচ্ছে। আমার ডিএনএস পাচ্ছে 4টা 8, 4টা 1। এটা হচ্ছে গুগলের ডিএনএস আর এটা হচ্ছে আইবিএম এর ডিএনএস 4টা 1। যখন আপনার পিসি ডিএনএস টা চেঞ্জ হয়ে যাবে, আমি ডিএনএস টা তুলে দিলাম, তুলে দিয়ে মনের মতো জাস্ট আন্তাজে একটা ডিএনএস দিচ্ছি, হ্যাঁ। ওকে দিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা, দেখেন আমার ইন্টারনেট কানেকশন আছে এখনো, হ্যাঁ। আপনারা দেখতেছেন তো, তাই না? আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে। জি স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে মানে হচ্ছে আমার ইন্টারনেট আছে, ইন্টারনেট যায়নি। এখন আমি ব্রাউজারটা ক্লোজ করে দিই। ব্রাউজার ক্লোজ করার পরে আমি ইউটিউব ব্রাউজ করার একটু ট্রাই করি। দেখেন এখানে লোডিং শুরু হয়ে গেছে, ঘুরে শুরু হয়ে গেছে। The site cannot be reached, DNS address could not be found। ঠিক আছে, ফেসবুক সেম নোটিফিকেশন।
অর্থাৎ যখন আপনার ডিএনএস সার্ভারটা চেঞ্জ হয়ে যাবে তখন আপনার গুগলের যে সার্ভিস গুলা, কারণ আমি গুগলের ডিএনএস এর জায়গায় মন মতো একটা আইপি বসাই দেখলাম, কারণ সে গুগলের সাথে কি পাচ্ছে না, আর রেসপন্সটা পাচ্ছে না। তাহলে গুগলের যে সার্ভিস গুলা, ফেসবুক, ইউটিউব, যত সার্ভিস গুলো আছে সেগুলো কি হবে না, রান হবে না। ঠিক আছে, কিন্তু আমাদের লোকাল কোনো সার্ভিস যদি আইপি যদি থাকে আমার কাছে, হ্যাঁ, সেগুলো আবার রান হবে। মনে করেন আমার একটা লোকাল সার্ভার c1movies.com, c1 live, ঠিক আছে। দেখেন যেটা হচ্ছে, আপনার কি আমার আমার স্ক্রিন দেখতেছেন? জি স্যার। আচ্ছা, যেটা হচ্ছে, যেহেতু ডিএনএস চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আর কোনো সাইটে, মোস্ট অফ দ্য সাইট গুলো আমাদের কাদের সাথে ইন্টিগ্রেটেড করা, গুগলের সাথে ইন্টিগ্রেটেড করা, যার কারণে কোনো সাইটের কি হচ্ছে, রান হচ্ছে না। আমি জাস্ট এখন আমার ডিএনএস টা তুলে দিচ্ছি, সাথে সাথে দেখবেন কি হবে, সমস্ত সাইট আবার কাজ করবে। স্যার তাহলে জুমটা কিভাবে কাজ করতেছে? মানে আমরা জুমটা একটা সরাসরি, স্ক্রিন দেখতে পাচ্ছি কেন? এখানে অনেকগুলো ব্রাউজার কাজ করতেছে না, যারা কার সাথে, আহ যারা গুগলের সার্ভিসের সাথে ইন্টিগ্রেটেড। জুম হয়তো বা গুগলের সার্ভিসের সাথে ইন্টিগ্রেটেড না, যার কারণে কাজ করতেছে। ঠিক আছে, আমার ইন্টারনেট তো আছে, এটা তো বোঝা যাচ্ছে, যার কারণে আপনারা কানেক্টিভিটি পাচ্ছেন, আমার ইন্টারনেট দেখতেছেন। আর যখন আমরা ডিএনএস টাকে তুলে দিব, নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার ডিএনএস প্রপার্টিস থেকে আনচেক করে দিলাম, ওকে ওকে দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমার ইউটিউবটা চলতেছে, ব্রাউজার ওপেন হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। অর্থাৎ ডিএনএস টা এই জন্য ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে এরকম প্রবলেম আপনার ফেস করতে পারেন। আপনার বাসায় ইন্টারনেট আছে, ব্রাউজারে অনেকগুলো সাইট রিচ হচ্ছে, কিছু সাইট আবার রিচ হচ্ছে না, আর ফেসবুক, ইউটিউব টোটালি রিচ হচ্ছে না, তখন বুঝে নেবেন ডিএনএস থেকে কি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে। আমাদের দেশে প্রায় সময় ডিএনএস এক ধরনের অ্যাটাক হয়, ডিএনএস অ্যাটাক হয়, যেটা কি করে, আপনার যে অ্যাক্সেস পয়েন্ট আছে সেই অ্যাক্সেস পয়েন্টে ডিএনএস টাই কি করে দেয়, আইপি চেঞ্জ করে দেয়, ডিএনএস এর আইপি। তখন আমাদেরকে চেক করতে হবে ডিএনএস আইপি চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে, জাস্ট ও ক্ষেত্রে আইপি চেঞ্জ হলে ওখানে গুগলের আইপি গুলো বসিয়ে দিলে এটা রিজলভ হয়ে যাবে। ওকে, তাহলে জি আমরা এখানে যেখানে ছিলাম সেটা হচ্ছে আপলিঙ্ক কনফিগার। আপলিঙ্ক হচ্ছে আইএসপি থেকে আমাদেরকে যে আইপি গুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে আমার আপলিঙ্ক, অর্থাৎ মাইক্রোটিকে আলাদা করে আপলিঙ্ক কনফিগার করতে হয়। ঠিক আছে, সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে ডাউনলিঙ্ক কনফিগার। সেকেন্ড স্টেপটা কি, ডাউনলিঙ্ক কনফিগার। আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি আপনাদের বোঝার জন্য। মনে করেন এটা একটা কি মাইক্রোটিক রাউটার। ওকে, তাহলে এখানে কয়টা পোর্ট আছে, টোটাল 5টা, 1 2 3 4 5টা পোর্ট আছে। যে কোনো একটা পোর্টে আমাদের বাসায় যে ওএনইউ থাকে, কি থাকে, ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে প্রত্যেকের বাসায় কি থাকে, একটা ছোট ডিভাইস থাকে না,
জি স্যার। হ্যাঁ আচ্ছা, সবাই তো ব্রডব্যান্ড ইউজার তাই তো? হ্যাঁ অনু, অনু বা ওএনইউ, ঠিক আছে, বা এমসি যাই বলা হোক, ওএনইউ থেকে, ওএনইউ থেকে একটা ইউটিপি কেবল, ওএনইউ থেকে কি একটা একটা ইউটিপি কেবল বের হয়, সেটা কোথায় লাগাতে হবে? মাইক্রোটিকে লাগাতে হবে। এখন মাইক্রোটিকে যে পোর্টে লাগাবেন সেই পোর্টটা হবে ইন্টারনেট পোর্ট। মাইক্রোটিকের সবগুলো পোর্টেই সমস্ত কনফিগার করা যায়, ঠিক আছে। তাহলে ওএনইউ থেকে একটা কেবল এসে কোথায় লাগবে আপনার? মাইক্রোটিকে লাগবে, ঠিক আছে। তো ওএনইউ থেকে যে পোর্টটা যে পোর্টে লাগবে সে পোর্ট হবে আপনার কি, সে পোর্ট আপনার কি কনফিগার হবে? আপলিঙ্ক কনফিগার হবে, সেই পোর্টে আপনার আপলিঙ্ক কনফিগার হবে, ঠিক আছে। এখন আপনার তো আরো কয়টা পোর্ট আছে? 2 3 4 5, আরো 4টা পোর্ট আছে। এখন এই 4টা পোর্ট দিয়ে আপনি আপনার ডাউনলিঙ্ক কনফিগার করবেন। কি কনফিগার করবেন? ডাউনলিঙ্ক মানে ডাউন হচ্ছে আপনি আপনার লোকাল নেটওয়ার্ক যেরকম সাজাতে চাচ্ছেন সেটা কনফিগার করবেন। বুঝতে পারতেছি? বুঝতেছেন? আচ্ছা, এটা ছাড়া, স্যার এটা একটু আবার বললে ভালো হতো। হ্যাঁ আমি আবার বলতেছি, আমি আপনাদের জন্য আরো একটু সহজ করি। জাস্ট ছবি নিয়ে টানাটানি করতে কাজ করতেছি এই জন্য যেন আপনাদের একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়। তাহলে আপনার এই এই কেবলটা তাহলে এখান থেকে যে কেবলটা এটা যাবে কোথায়? মনে করেন এটা একটা ইউটিপি কেবল, মনে করেন কি এটা একটা ইউটিপি কেবল। এই কেবলটা কোথা থেকে আসতেছে? ওএনইউ থেকে আসতেছে। এই কেবলটা কোথা থেকে আসতেছে? ওএনইউ থেকে আসতেছে। এই কেবলটা ওএনইউ থেকে ওএনইউ আসতেছে। কি? অনু না স্যার? হ্যাঁ হ্যাঁ, অনু বা ওএনইউ, অপটিক্যাল ইউনিটটাকে ওএনইউ বলা হয় আর কি। ওএনইউ চিনছেন সবাই? নো স্যার। আচ্ছা, চিনছি স্যার। বাসায় ব্রডব্যান্ড কানেকশন থাকতে হবে সবার। আপনাদের বাসায় যাদের ব্রডব্যান্ড কানেকশন আছে, হ্যাঁ সবাই দেখবেন বাসায় এই ধরনের একটা ছোট ডিভাইস দেওয়া থাকে। কি দেওয়া থাকে? এই ধরনের একটা জি স্যার, ছোট রাউটার। ডিভাইস দেওয়া থাকে। না, এটাকে ওএনইউ বলা হয়, এটা রাউটার না। এটার কাজ কি একটু আপনাদেরকে একটু জানতে হবে। আমার কাছে একটা ওএনইউ ছিল বাসায়, একটু ওয়েট করেন দেখি ম্যানেজ করতে পারি কিনা। একটু সবাই থাকেন, আমি একটু বের করতে পারি কিনা। আচ্ছা খেয়াল করেন, এই যে ছোট ডিভাইসটা, এই ডিভাইসটাকে আপনারা যদি আমার স্ক্রিনটাকে পিকচারটাকে পিন করে দেন তাহলে এটা বড় হয়ে আসবে। হ্যাঁ আপনাদের ওখানে বড় ভাবে দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভিসুয়াল ব্র্যান্ডের ওএনইউ। এখানে কয়টা পোর্ট থাকে? একটা পাওয়ার অনের সুইচ থাকে। এখানে আপনার কি লাগাবেন? ইলেকট্রিসিটি সংযোগ দিবেন। এখানে একটা ইউটিপি কেবল লাগানো হয়, ওকে।
আর এখানে একটা টেস্ট কোড লাগানো হয়। কি লাগানো হয় এখানে? টেস্ট কোড। এটাকে আমরা কি বলি? প্যাস কোড। টেস্ট কোড বলি। ঠিক আছে। তাহলে জেনারেল অ্যাক্সেস পয়েন্ট সমূহতে এই ওইউনিট থেকে একটা ইউটিপি কেবল কোথায় লাগানো হয়? রাউটারের ইন্টারনেট পোর্টে লাগানো হয়। কোথায় লাগানো হয়? রাউটারের ইন্টারনেট পোর্ট রাউটার ইন্টারনেট পোর্ট। হ্যাঁ, বা অনেকগুলো রাউটারে সেখানে কি লেখা থাকে? WAN লেখা থাকে। ঠিক আছে। হ্যাঁ, এই যে মাইক্রোটিকের ক্ষেত্রে আমরা যে কোনো পোর্টে লাগাতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যে পোর্টে লাগাবো সেই পোর্টটার মধ্যেই কি করব? ওয়েন মানে সে পোর্টটাকে আমরা আপলিঙ্ক কনফিগার করব। ঠিক আছে, জি স্যার। বুঝতে পারতেছি? জি জি স্যার। ঠিক আছে। আচ্ছা, যেহেতু ডিভাইসটা নেওয়া হচ্ছে এবার একটু ডিটেলস বলে ফেলি। এখানে অনেকগুলা নেম লেখা থাকে, কোনটার কি গ্যাস এগুলো জানতে হবে আপনাকে। আপনারা কেউ যদি ডেস্কটপ সাপোর্ট এ জব করেন সেক্ষেত্রে ওভারফোন আপনাকে কি করতে হবে? প্রবলেম সলভের কাজ করতে হবে ওভারফোন। জি স্যার। তখন এই স্লাইড সিগন্যাল থেকে আপনি বুঝতে পারবেন প্রবলেমটা কোথায় এবং আপনি ওখান থেকে সলিউশনটা দিতে পারবেন। আমি একটু বলি আপনাদেরকে। এখানে একটা লাইট থাকে, পাওয়ার লেখা থাকে। কি লেখা থাকে? পাওয়ার। পাওয়ার। এটা হচ্ছে এই ডিভাইসের মধ্যে কি আছে? আপনার ইলেকট্রিসিটি সংযোগ দেওয়া আছে সেটা বোঝায়। এরপরে একটা লাইট সিগন্যাল, সেটার মধ্যে কি লেখা থাকে? লিংক অথবা এসিটি লেখা থাকে। এটা এখানে দেখা যাচ্ছে না ক্লিয়ার? লিংক অথবা কি এসিটি। ঠিক আছে। এটার কাজ হচ্ছে আমার কাছে আপনার যে ইউটিপি কেবলটা, এখানে একটা ইউটিপি কেবল লাগাবেন না? আরেকটি ইউটিপি কেবল কোথায়? আপনার বাসায় যে অ্যাক্সেস পয়েন্ট আছে সেটা WAN পোর্টে লাগানো থাকবে। ঠিক আছে। যদি কেবল লাগানো থাকে তাহলে লিংক বা এসিটি লাইটটা জ্বলবে। যদি কেবল আনপ্লাগ থাকে, খোলা থাকে, তাহলে কি হবে না? জ্বলবে না। লিংক বা এসিটি লাইটটা জ্বলবে না। স্যার আরেকবার রিপিট করুন। আচ্ছা, সেকেন্ড লাইটটা হচ্ছে লিংক অথবা এসিটি। লিংক অথবা কি এসিটি লেখা থাকে। আমার যে ইউটিপি কেবলটা এখান থেকে কোথায় লাগানো থাকবে? রাউটারের ইন্টারনেট পোর্টে লাগানো থাকবে অথবা WAN পোর্টে লাগানো থাকবে। হ্যাঁ, যদি লাগানো থাকে তাহলে এই লাইটটা জ্বলবে, লিংক বা এসিটি লাইট জ্বলবে। যদি কোনো কারণে এটা আনপ্লাগ হয়ে যায় সেক্ষেত্রে এই লাইটটা কি জ্বলবে না। বুঝতে পারলাম? জি স্যার। এর পরবর্তী লাইট হচ্ছে REG। পরবর্তী লাইট কি? REG। এটাকে বলা হয় রেজিস্টার। কি বলা হয়? রেজিস্টার। কি বলা হয়? রেজিস্টার। এই লাইটটা সবসময় ব্লিঙ্ক করে। লিংক লাইটটা ব্লিঙ্ক করবে, এই লাইটটাও ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করাটা স্বাভাবিক। ঠিক আছে। ব্লিঙ্ক করা মানে হচ্ছে আপনার এই ওইনু থেকে একটা রেসপন্স যাচ্ছে কোথায়? আইএসপির সার্ভারে। যদি আপনার রেসপন্সটা আইএসপি রিসিভ করে, আপনার যেহেতু একটা ইউজার আইডি, পাসওয়ার্ড বা আইপি অ্যাড্রেস দেওয়া হয়, যদি এটা কি করে? রিসিভ করে, রেজিস্টার্ড হয়, আপনার যে রিকোয়েস্টটা যাচ্ছে সেটা যদি ওখানে কি হয়? অ্যাকসেপ্ট হয়, রেজিস্টার্ড হয়, তখন এই লাইটটা জ্বলবে। এই লাইটটা যদি একদম স্টেবল হয়ে যায়, কোনো ব্লিঙ্ক করতেছে না, তখন ইন্টারনেট প্রবলেম হতে পারে। ঠিক আছে। এর পাশে আরো একটা লাইট থাকে LOS। কি লাইট? LOS। এই লাইটটা জেনারেলি অফ থাকে। কখনো যদি এই লাইটটা জ্বলে, এটা রেড লাইট জ্বলবে, লাল বাতি জ্বলবে। কি জ্বলবে? লাল বাতি। যদি আপনার ইন্টারনেট কানেকশন, ফাইবার অপটিক কেবলস বাহিরে কোনো জায়গায় কাটা যায়, তখন এটা লাল বাতি জ্বলবে। অর্থাৎ অপটিক্সটা, যে আলোর মাধ্যমে আমরা ইন্টারনেট পাই, সেটা যদি না আসে তখন এখানে লাল বাতি জ্বলবে। এখন না আসার দুইটা কারণ হইতে পারে। একটা হচ্ছে ফাইবার কাটা যাওয়া বাহিরে, সেকেন্ডটা হচ্ছে আইএসপিতে মনে করেন যেখান থেকে আলোটা আসবে ওইটাকে বলা হয় OLT। কি বলা হয়? OLT। একটু রাইট ডাউন করবেন। হ্যাঁ, ওইটাকে বলা হয় কি? OLT।
ওএলটি থেকে কি বের হয়, লেজার বের হয় বা আলো বের হয়। ওই আলোটাই এখান পর্যন্ত আসে, কই পর্যন্ত আসে, ওএনইউ এখান পর্যন্ত। পর্যন্ত, ওএনইউ পর্যন্ত আসে। আর এই ডিভাইসটার কাজ হচ্ছে আলোকে ইন্টারনেটে কনভার্ট করা, আলোকে ইন্টারনেটে কনভার্ট করা। কনভার্ট করা। বা এটার আরেকটা নাম হচ্ছে মিডিয়া কনভার্টার। আগে মিডিয়া কনভার্টারটা ইউজ করা হতো, এখন মিডিয়া কনভার্টার থেকেও আরো সহজ বা ভালো জিনিস চলে আসাতে মিডিয়া কনভার্টার ইউজ করা হয় না। আপনারা অনেকে বইতে মিডিয়া কনভার্টার হয়তো পড়ছেন, এটা হয়তো পড়েন নাই। মিডিয়া কনভার্টারের কাজ কি, আলোকে ইন্টারনেটে কনভার্ট করা, আলোকে কিসে কনভার্ট করা, ইন্টারনেটে কনভার্ট করা। বুঝতেছেন কিছুটা? জি 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 স্যার পারফরম্যান্স ভালো কোনটা স্যার? ওএনইউ এটা ওএন এর পারফরম্যান্স ভালো, 100 এমবিপিএস পর্যন্ত এটা লোড নিতে পারে। যদি বড় বেশি ব্যান্ডউইথের ট্রান্সফার হয় সেক্ষেত্রে কি হতো, এমসি ইউজ করতে হইতে পারে। ঠিক আছে, মনে করেন হোম কানেকশন না, মনে করেন হোম কানেকশন না, আপনি একটা আইসপি থেকে আরেকটা আইসপি তে কানেকশন দিচ্ছেন, সেক্ষেত্রে আমরা এমসি ইউজ করি। ঠিক আছে, তো জেনারেলি হোম কানেকশন বা ছোট ব্যান্ডউইথ, অল্প ব্যান্ডউইথ ট্রান্সফারের জন্য এটা ইউজ করা হয়। ঠিক আছে, কিছুটা বুঝতেছেন, এগুলা আস্তে আস্তে জানতে জানতে বুঝবেন। এই ডিভাইসটার নাম হচ্ছে কি, ওএনইউ। ঠিক আছে, আর এই ডিভাইসটার কাজ হচ্ছে আলোকে ইন্টারনেটে কনভার্ট করা, আলোকে ইন্টারনেটে কনভার্ট করা। এই ইউটিপি কেবলটা এখান থেকে কি কোথায় লাগবে, আপনার অ্যাক্সেস পয়েন্টে কোথায় লাগবে, ইন্টারনেট পোর্ট অথবা ওএন পোর্টে লাগবে। ঠিক আছে, এটা ভাইবাতে জিজ্ঞেস করতে পারে আমাকে। আমি যখন প্রথম ভাইবা ফেস করি তখন আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে এই কেবলটা কোথায় গিয়ে লাগে, রাউটারের কোন পোর্টে, ল্যান্ড পোর্টে না ইন্টারনেট পোর্টে। তখন আমি ব্রডব্যান্ড ইউজ করতাম না, তখন আমরা কিউবি মডেম ইউজ করতাম। যেহেতু ব্রডব্যান্ড ইউজ করি নাই সেহেতু আমার কাছে ওইটা কনসেপ্টে ক্লিয়ার ছিল না। আর কিউবি মডেম বা ওই ধরনের মডেম গুলো তো অন্য কনসেপ্টে চলে। হ্যাঁ, তখন আমি একটা রং আনসার দিয়েছিলাম। ঠিক আছে, সেই জন্য এই জিনিসটা আমি সবসময় শেয়ার করি আপনাদের সাথে, সবার সাথে। এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে পারে, মানে জাস্ট আপনার বাসায় যে ইন্টারনেট কানেকশনটা আছে এই ব্যাপারে আপনার কনসেপ্টটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, আর এটার ব্যাকগ্রাউন্ডে আরো অনেকগুলো কথা আছে। এটার ব্যাকগ্রাউন্ডে আপনার বাসায় একটা টিজে বক্স আছে, বাহিরে একটা 16 আছে, কি বল স্প্লিটার আছে, এর আগে একটা 8 পোর্টের স্প্লিটার আছে, দুইটি স্প্লিটার আছে আপনার বাসার বাহিরে। একটা মনে করেন বাসার ইমিডিয়েট কাছে থাকবে, আরেকটা আর একটু দূরে থাকবে। এরপর ওখান থেকে একটা কেবল আইএসপি পর্যন্ত থাকবে। ঠিক আছে, এই স্টেপ গুলা মানে এই আলোটা আপনার বাসায় আসা পর্যন্ত এখানে অনেক মেকানিজম। ঠিক আছে, আর এই ইন্টারনেটটা, এই আলোটা যে ডিভাইসটা থেকে আসে, মানে যে নেটওয়ার্কিং ডিভাইস থেকে আলোটা আসে তাকে বলা হয় ওএলটি। কি বলা হয়, ওএলটি। ঠিক আছে, এখানে আরো কিছু কনসেপ্ট আসবে, একটা হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক আর একটা হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক, আরো কিছু কনসেপ্ট আসবে। হ্যাঁ, জাস্ট একটু একটু নোট ডাউন করে আস্তে আস্তে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। আমি অ্যাক্টিভ নেটওয়ার্ক প্যাসিভ নেটওয়ার্ক সম্পর্কে বলে ফেলি। অ্যাক্টিভ নেটওয়ার্ক হচ্ছে, মনে করেন আমার এই ডিভাইসটা, এটার জন্য চলার জন্য কিসের প্রয়োজন, এখানে একটা পাওয়ার সুইচ আছে, ইলেকট্রিসিটির প্রয়োজন। হ্যাঁ, কিন্তু আমাদের বাসার বাহিরে যে ইন্টারনেটটা আসলো, যে কেবলটা আসলো বাসার বাহিরের রাস্তা যে পিলারের সাথে, ওগুলোর মধ্যে কি কারেন্টের প্রয়োজন হয়, প্রয়োজন হয় না। ওই নেটওয়ার্ক গুলোকে বলা হয় কি, প্যাসিভ নেটওয়ার্ক। যে সমস্ত ডিভাইস চলার জন্য ইলেকট্রিসিটির প্রয়োজন হয় তাদেরকে বলা হয় অ্যাক্টিভ নেটওয়ার্ক। আর যে সমস্ত ডিভাইস চলার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় না, অর্থাৎ ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় প্যাসিভ নেটওয়ার্ক। ঠিক আছে, আরো একটা দিন আমরা সময় পেলে টোটাল ইন্টারনেট ম্যানেজমেন্ট কি পর্যন্ত আসে টোটাল গ্রাফিক্যালি আমি আপনাদের সাথে সেটা কি করব, শো করব। ওকে, তাহলে এখন আজকে আমরা মাইক্রোটিকে চলে আসি যেখানে ছিলাম। তাহলে এটা কই থেকে আসলো, আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি জি স্যার। আচ্ছা,
তাহলে এটা আপনি তাহলে অনু থেকে একটা কেবল, ওএনইউ থেকে একটা কেবল কোথায় লাগালেন? রাউটারে 1 নং পোর্টে লাগালেন। কয় নং পোর্টে? এক নং পোর্টে। এটাকে মনে করেন 1 নং পোর্ট। ঠিক আছে, তাহলে এখানে আমার ওএন কনফিগার হবে, মানে আপলিঙ্ক কনফিগার হবে। কি কনফিগার হবে? আপলিঙ্ক। আপলিঙ্ক। ঠিক আছে, জি আপলিঙ্ক মানে হচ্ছে আপনি যে আইপি গুলো দিবে সেটা 1 নং পোর্টে বসাবেন। এরপর আপনার একটা ল্যান আছে 2 ফ্রেশ। প্রথম মাইক্রোটিক রাউটার ফিজিক্যালি কনফিগার করতে হয়, ফিজিক্যালি কানেক্টেড করতে হয়, না হলে আমি মাইক্রোটে লগ ইন করবো কিভাবে, তাই না? তাহলে একটা ইউটিপি কেবল এখান থেকে আপনার ল্যাপটপের কোথায় RJ45 এসে লাগবে। এটা যে আপনি কি করলেন, মাইক্রোটিকটা লগ ইন করবেন। কি করবেন? মাইক্রোটিক লগ ইন করবেন। এখন 2 নং পোর্টে আমরা ল্যান, এরপরে আমরা 2 নং পোর্টে কনফিগার করতে পারি, 3 নং পোর্টে করতে পারি, 4ও করতে পারি, 5ও করতে পারি। ঠিক আছে, জি স্যার। তাহলে 2 নং পোর্ট দিয়ে আমরা কি করব, ল্যাপটপে আরেকটা কেবল লাগাবো। এরপরে উইনবক্স ডাউনলোড করে কি করব, মাইক্রোটিক লগ ইন করবো, গতকালকে যেভাবে লগ ইন করেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমার কি কনফিগার হবে? ডাউনলিঙ্ক কনফিগার হবে। কি কনফিগার হবে? ডাউনলিঙ্ক। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে আপলিঙ্ক কনফিগার করা, এর পরবর্তী কাজ হচ্ছে কি ডাউনলিঙ্ক কনফিগার করা। স্যার 5 নাম্বার পোর্টটা আলাদা কালার কেন? মাইক্রোটিকের এই মডেলটাতে 5 নং পোর্টটাকে আলাদা কালার দেওয়া থাকে। তবে জেনারেলি মাইক্রোটিক গুলাতে এই সবগুলোতে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন। মাইক্রোটিকে যে কোনো পোর্টে যে কোনো কিছু কনফিগার করা যায়। আমি আপলিঙ্ক যে 1 নং পোর্টে করতে হবে তা না, আপনার 5 নং পোর্টে আপলিঙ্ক কনফিগার করতে পারবেন। ঠিক আছে, এখানে এই ডিভাইসটাতে পিওই, হ্যাঁ, পিওই ইন এর জন্য এই পোর্টটাকে তারা চিহ্নিত করে দিচ্ছে, আর আউটের জন্য এটাকে চিহ্নিত করে দিচ্ছে। হ্যাঁ, তবে এটা এই যে কোনো পোর্টে যে কোনো কিছু কনফিগার করা যায়। আচ্ছা, এরপর আসি আমরা আপলিঙ্ক কনফিগার, ডাউনলিঙ্ক কনফিগার, এরপর হচ্ছে রাউট দেখানো, এরপর ফায়ারওয়াল, ডিএনএস, ডিএসসিপি। চলো আমরা গতকালকে যে মাইক্রোটিক ইনস্টল করেছিলাম সেটা আমরা লগ ইন করি। হ্যাঁ, তাহলে আমাদেরকে VMware এ যেতে হবে। দুইটাকে আমরা অন করে দিচ্ছি, উইন্ডোজ 10 প্লাস মাইক্রোটিক। মাইক্রোটিকে লগ ইন করতেছি। কোনো পাসওয়ার্ড দেওয়া ছিল না, এন্টার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এন্টার। আচ্ছা, তাহলে এখন আমরা উইনবক্সের সাহায্যে মাইক্রোটিক লগ ইন করবো। কানেক্ট দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখেন, তাহলে প্রথম কাজ আপলিঙ্ক কনফিগার করা। আপলিঙ্ক কনফিগারের জন্য আমরা আইপিতে আসবো, আইপি অ্যাড্রেসে আসবো। সবাই দেখতেছেন তো, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, প্লাস সিম্বলে ক্লিক করব। আচ্ছা,
আপনি যে আমরা কোন ইথারনেট নিয়েছিলাম, এখানে কোন ইথারনেটকে বলেছিলাম, কোন পোর্টটাকে? 1 নাম্বার পোর্টকে। 1 নম্বর পোর্টে। তাহলে 1 নম্বর পোর্টটা আমরা সিলেক্ট, প্রথম কি করতে হবে, 1 নম্বর পোর্ট দেখাই দিতে হবে। মাইক্রোটি কিন্তু কিছু জানা, তাকে দেখাই দিতে হবে 1 নম্বর পোর্ট। আইপি বললাম, আইসি আমাকে আইপি কি দিছে, এই আইপিটা দিছে মনে করলাম, তাই না? কপি করলাম, মনে করেন আইসি আমাকে এই আইপিটা দিল, পেস্ট করলাম। আচ্ছা, এখানে পেস্ট হবে না, ভার্চুয়াল মেশিন যেহেতু পেস্ট হবে না, পেস্টের আরো সিস্টেম আছে, আমি দেখা দিব পরে। 192.168.0. কত 10। ওকে, আইপি তো অনেকভাবে দেওয়া যায়। মনে করেন আইপি তে আপনার আইএসপি যদি আপনাকে এইভাবে আইপি দেয়, একটা ব্লক দিয়ে দেয়, কি দিয়ে দেয়, ব্লক, মনে করেন একটা ব্লক দিল, /24 ব্লক দিল, তখন আপনি সেটা বসাবেন। আর যদি সরাসরি আইপি দেয় তাহলে আইপি বসাবেন, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি আপাতত ব্লক দেয় না, জাস্ট এভাবে দিল, তাহলে আইপিটাকে আমরা বসাই দিলাম 192.168.0.10। দেখা, ইন্টারফেসটা দেখাই দিতে হবে। এটা কি কনফিগার করতেছি, আপলিঙ্ক কনফিগার করতেছি, ইন্টারফেসটা দেখাই দিব। অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। এরপর এখানে একটা রিনেম নাম দেওয়া যায়, এটাকে ডিনোট করা যায়, কি করা যায়, ডিনোট করা যায়। আমরা এটা ডিনোট করে দিচ্ছি, সেটা হচ্ছে নাম দিয়ে দিচ্ছি, আপলিঙ্ক কনফিগার করলাম, ওকে দিয়ে দিলাম। আমার আপলিঙ্ক কনফিগার শেষ। বুঝতেছেন? আমরা এখানে নামটা কেন দিলাম, আপনার রিয়েল লাইফে মাইক্রোটিকের মধ্যে অনেক কনফিগারেশন হয়। এখন সবগুলো কনফিগারেশন যদি এরকম অনেকগুলো আইপি থাকে, কোনটা কিসের জন্য কনফিগার আমরা নিজেরাই তো ভুলে যাব, তাই না? তো সেই জন্য সবসময় বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনারা সবসময় রিমার্ক করবেন, এটা রিয়েল ফিজিক্যাল সার্ভার হোক আর আর সার্ভারের ভিতরে গ্রাফিক্যাল মোডে হোক বা কমান্ড মোডে হোক, ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি করলাম, আপলিঙ্ক কনফিগার করলাম। কি করলাম, আপলিঙ্ক কনফিগার করলাম। এই জিনিসটা এখান থেকেও দেখা যায়, ইন্টারফেস থেকে দেখা যায়। ইথারনেট ওয়ানে কি করা হলো, আপলিঙ্ক কনফিগার করা হলো। এখানে আপনারা কি করবেন, রিমার্ক করে দিবেন, আপলিঙ্ক লিখে দিবেন, ওকে। এখন আমরা কি করব, ডাউন লিঙ্ক কনফিগার করব। কি কনফিগার করব, ডাউন লিঙ্ক কনফিগার করব। আমার এখানে ডাউন লিঙ্ক আমরা এখন কিছু লিখি না, আমি এখানে একটু লিখি, ডাউন লিঙ্ক। মনে করেন আইপি ক্লাস কয়টা, কয়টা আইপি ক্লাস, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, তিনটা ক্লাস না আইপির? আইপির সাধারণত 5টা ক্লাস, ইউজেবল হচ্ছে 3টা, তাই না? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। তাহলে ডাউনলিঙ্ক কনফিগার আপনি চাইলে ক্লাস এ দিয়ে ডাউনলিঙ্ক কনফিগার করতে পারেন, আপনি চাইলে ক্লাস বি দিয়ে 172.31.0.10 দিয়ে কনফিগার করতে পারেন, আপনি চাইলে ক্লাস সি দিয়েও কি করতে পারেন, কনফিগার করতে পারেন। আরো মজার ব্যাপার হচ্ছে, আমার এখানে অনেকগুলো পোর্ট না, আপনি এক এক পোর্টে এক এক ক্লাসের আইপি দিয়ে কি করতে পারবেন, কনফিগার করতে পারবেন। বুঝাতে পারতেছি? একটু আবার বলবেন? আচ্ছা, আইপির মধ্যে ক্লাস আছে, কি আছে, আইপি ক্লাস, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। হ্যাঁ, ডাউনলিঙ্ক কনফিগার করার সময় আমাকে তো প্রথম ডিসাইডেড হতে হবে আমরা কিভাবে ডাউনলিঙ্ক কনফিগার করবো, কোন ক্লাসের আইপি বসাবো, তাই না? এখন ওই ক্লাসটা কোন ক্লাস, ক্লাস এ বসাবেন, এটা ক্লাস এ এর একটা আইপি লিখলাম, এটা ক্লাস বি এর একটা আইপি লিখলাম, হ্যাঁ, এটা ক্লাস সি এর একটা আইপি লিখলাম, ওকে। এখন আপনাদের ইচ্ছা আপনারা কোন ক্লাসের আইপি বসাবেন, হ্যাঁ, বা আপনার অফিস যেভাবে আপনি বলে সেভাবে বসাবেন। এখানে মাইক্রোটিকের মজার ব্যাপার হচ্ছে কি, মাইক্রোটিকে এক এক পোর্টে এক এক ক্লাসের আইপি দিয়েও কি করতে পারবেন, কনফিগার করতে পারবেন। আপনি এখানে ক্লাস এ দিয়ে কনফিগার করতে পারবেন, এখানে বি দিয়ে করতে পারবেন, এখানে ক্লাস সি দিয়ে করতে পারবেন।
যেটা আমাদের জেনারেল অ্যাক্সেস পয়েন্ট গুলাতে, আপনার বাসায় যে অ্যাক্সেস পয়েন্ট আছে, টিপি লিংক হোক, টেন্ডা হোক, যেটার মধ্যে করা যায় না, কিন্তু মাইক্রোটিকে এই কাজটা কি করা যায়। ঠিক আছে, তাহলে মনে করেন আমরা ডাউন লিংকের জন্য ডাউন লিংক কনফিগার করব, ডাউন লিংক একটা আইপি বসাবো, প্লাস সিম্বলে দিব, ইথেনেট 2 কে ডাউন লিংক কনফিগারের জন্য রাখবো, একটা আইপি বসাচ্ছি ক্লাস বি রেঞ্জের, এখানে আমরা স্ল্যাশ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, /16 অ্যাপ্লাই, ওকে দিয়ে দিলাম। এটাকে রিমার্ক করতে হবে কি ডাউন লিংক, ওকে দিয়ে দিলাম। তাহলে ইথারনেট 1 হচ্ছে আপ লিংকের জন্য, ইথারনেট 2 হচ্ছে কিসের জন্য? ডাউন লিংকের জন্য। ডাউন লিংক মানে হচ্ছে আপনার লোকাল নেটওয়ার্ক কিভাবে সাজাবেন সেটার জন্য। কিসের জন্য? কিভাবে সাজাবেন সেটার জন্য। ওকে, দুইটা স্টেপ শেষ। কয়টা স্টেপ শেষ? আমার দুইটা স্টেপ শেষ। এটা ইন্টারফেস, এখানেও এটাকে রিমার্ক করে দিবেন। আমরা কিসের জন্য করছি? ডাউন লিংকের জন্য। ঠিক আছে, ডাউন লিংকের যে আইপিটা, এটাও কি স্যার ইন্টারনেট হাই স্পিড দেবে স্যার না? আবার একটু বলবেন? স্যার এই যে ডাউন লিংকের যে আইপি দিলেন স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই আইপি অ্যাড্রেসটা কি আপনার আইএসপি দিবে নাকি এটা আমাদের থাকবে না? কি না হবে না, এটা আইএসপি দিবে না, এটা আপনি দিবেন। আপনি আপনার লোকাল নেটওয়ার্ক যেভাবে সাজাতে চাচ্ছেন সেভাবে দিবেন, এটা আইএসপি দিবে না। আইএসপি আপনাকে আপলিংকের আইপি আইপিটা দিবে। আমি কোথায় পাবো? এটা আপনি এই ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, আইপি 3টা ক্লাস আছে, 3টে ক্লাস থেকে আপনি নিজের মতো করে বসাতে পারবেন ক্লাস আইপি রেঞ্জ থেকে। স্যার হ্যাঁ বলেন। স্যার আইএসপি যদি ডিএসসিপি দেয় তখন কি করব? আইএসপি যদি ডিএসসিপি দেয়, হ্যাঁ, আইএসপি জেনারেলি ডিএসসিপি দিবে না। যদি কি হয়, যদি ব্রডব্যান্ড কানেকশন হয় সেক্ষেত্রে ডিএসসিপি দিবে না। ডিএসসিপি দিলে ওই ডিএসসিপি আইপিটা আপনি আপলিংকে বসাবেন। ওকে, আর ডাউন লিংক আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কনফিগার করতে পারবেন। না স্যার, বিটিসিএল স্যার আপনার ডিএসসিপি আইপি দিছে আমাকে। বুঝতেছেন? আচ্ছা, আমি কথাটা শুনি না, আবার একটু বলবেন? স্যার আমাকে স্যার আপনার বিটিসিএল এ ডিএসসিপি আইপি দিছে, এখন সেটা আমি কনফিগারেশন কেমনে করব? আপনার কথাটা শোনা যায় নাই। আপনারা কি শুনছিলেন ওনার কথাটা? জি স্যার। জি স্যার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আবার একটু বলেন তো, আমি কথাটা শুনি নাই, আমার এন্ডে মনে প্রবলেম হয়েছিল। স্যার আইএসপি আমি বর্তমানে স্যার বিটিসিএল এর লাইন ইউজ করি আপনার, বুঝছেন? এখন বিটিসিএল আপনাকে ডিএসসিপি লাইন দিয়েছে, এখন সেটা আমি আচ্ছা, ওয়ানে কনফিগারেশন কিভাবে করতে পারি? আপনি যে ডিএসসিপি আইপিটা পাচ্ছেন, হ্যাঁ, আপনি ওই আইপিটা আপনি বের করবেন। কি করবেন? আইপিটা আপনি আপনার রাউটারে বসালো সেই আইপিটা তো দেখা যায়, বা আপনার ল্যাপটপে সে বসান, ডিএসসিপি আইপিটা আপনি লিখবেন। কি করবেন? লিখে সেই আইপিটা, ডিএসসিপি আইপিটা কিরকম হবে, এরকমই তো হবে, তাই না? তার একটা আইপি অ্যাড্রেস থাকবে। স্যার ডিএসসিপি তো স্যার আপনার অটোমেটিক্যালি মনে হয় ধরে নেই। হ্যাঁ, ডিএসসিপি হলে আপনার জন্য মাইক্রোটিক কনফিগারটা একটু জটিল হবে।
আপনি কনফিগার করে লাইভ করতে পারবেন, কিন্তু ডিএসসিপি 1 মাস পর 15-20 দিন পরে রিস্টার্ট দিলে কি হয়ে যায়, আইপিটা চেঞ্জ হয়ে যায়। তাহলে তো ডিএসসিপির ক্ষেত্রে সমস্যা মনে হচ্ছে। হ্যাঁ, ডিএসসিপির ক্ষেত্রে সমস্যা। ডিএসসিপি আমি প্রথমে বলেছিলাম আমাদের দেশে ইন্টারনেট কোম্পানিগুলো 2 ধরনের কানেকশন দেয়, স্ট্যাটিক আইপি আর হচ্ছে PPPoE। ডিএসসিপি দেওয়া হয় যদি সেটা শেয়ার্ড হয়, ডিএসসিপি দেওয়া হয় সেটা কি হয় যদি শেয়ার্ড হয়। আর ডিএসসিপি তে জেনারেলি আপনি অ্যাক্সেস পয়েন্ট গুলো কনফিগার হয় আর কি, কিন্তু মাইক্রোটিকের ক্ষেত্রে আপনি কনফিগার করতে পারবেন, কিন্তু 7 দিন পরে তো আইপি চেঞ্জ হয়ে গেলে আপনার আপলিঙ্কের আইপি চেঞ্জ হয়ে যাবে, আপনি ইন্টারনেট পাবেন। ঠিক আছে? স্যার তাহলে এখন এটা কোনো ওয়ে নাই করার মতো কনফিগারেশন? আপনি আপনার আইএসপির সাথে কথা বলে ডিএসসিপি আইপিটাকে ফিক্সড করবেন। ডিএসসিপি কে কি করা যায়, ফিক্সড করা যায়, সেটা তাদের সাথে কথা বলে তাকে ফিক্সড করে দিতে হবে। মানে এই ডিএসসিপিটা আমরা সামনে এটা প্র্যাকটিক্যালতে পাবো, ডিএসসিপি আইপিটা এই ক্লায়েন্টের জন্য ফিক্সড করে দেওয়া, সেটা করা যায়। ঠিক আছে, আপনার ম্যাক অ্যাড্রেসের সাথে ওই ডিএসসিপিটাকে ফিক্সড করে দেওয়া। আমি দেখে এই লিস্টটা আছে মনে হয়, একটু দেখি। এই তো এটা, এই কনসেপ্টটা আপনার ওই কনসেপ্টের সাথে, হ্যাঁ, আমরা ক্লায়েন্ট যে আইপিটা পাবে সেই আইপিটাকে ম্যাক অ্যাড্রেসের সাথে কি করে দিব, বাইন্ড করে দিব। আপনি তাহলে বিটিসিএল এর সাথে কথা বলতে হবে, কথা বলবেন যে আপনাকে যে ডিএসসি আইপিটা দেওয়া হচ্ছে সেটা আপনি কি করবেন, ফিক্সড করে দিবেন, তখন আপনার ওই প্রবলেমটা হবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আর বিটিসিএল কো যদি, যেহেতু জেনারেলি ক্লায়েন্টরা অ্যাক্সেস পয়েন্ট ইউজ করে, অ্যাক্সেস পয়েন্টের ক্ষেত্রে মানে টিপি লিংক টেন্ডার ক্ষেত্রে ডিএসসি কোনো সমস্যা করে না। আপনি তাদেরকে বলবেন আপনি মাইক্রোটিক ইউজ করতেছেন, তাহলে আপনার জন্য ফিক্সড আইপি লাগবে। হ্যাঁ, তারা এই ক্ষেত্রে আপনার জন্য স্ট্যাটিক আইপিও প্রোভাইড করতে পারে, বা যে ডিএসসিটা দিচ্ছে তা ফিক্সড করে দিতে পারে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমার 2টা স্টেপ শেষ। কয়টা স্টেপ? আপলিঙ্ক কনফিগার, ডাউনলিঙ্ক কনফিগার, 2টা স্টেপ শেষ, তাই তো? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে রাউট দেখানো। কি দেখানো? রাউট দেখানো। রাউটের কাজ কোথায়? আইপি, এরপরে এখানে রাউটস, রাউটস থেকে প্লাস সিম্বলে ক্লিক করবেন। কিসে ক্লিক করবেন? প্লাস সিম্বলে ক্লিক করবেন। ডেস্টিনেশন অল জিরো, অল জিরো মানে হচ্ছে সমস্ত আইপিকে সে কি করবে, রিচ করতে পারবে। ডেস্টিনেশন মানে কি, আপনার রাউটার থেকে যে রিকোয়েস্ট গুলা যাবে, যদি আমি অল জিরো দিই, পৃথিবীর যত আইপি আছে সবগুলো সে কি করবে, রিকোয়েস্ট, তার জন্য ডেস্টিনেশন। হ্যাঁ, গেটওয়ে হচ্ছে আপনাকে যে ইন্টারনেট আইপি দেওয়া হয়েছে না, আপনাকে কি দেওয়া হয়েছে, একটা ইন্টারনেট আইপি দেওয়া হয়েছে না, এই 192.168.0.10, এই গেটওয়েটাকে আপনি কি করবেন, গেটওয়ে হিসেবে দেখাবেন। এই আইপিটাকে কি করবেন, গেটওয়ে হিসেবে দেখাবেন। 192.168.0.1, এরপরে অ্যাপ্লাই দিয়ে দিবেন। কি দিবেন? অ্যাপ্লাই দিয়ে দিবেন। আমার এখানে আইপি কত ছিল, 0.10 ছিল। এই গেটওয়েটা কি দিবেন, রাউট দেখাবেন। কি দেখাবেন? রাউট দেখাবেন। এরপর এখানে কি দিতে হবে, অ্যাপ্লাই দিতে হবে। কি দিতে হবে? অ্যাপ্লাই দিতে হবে। কি করবেন, এটাকে অ্যাপ্লাই দিয়ে দিবেন। হ্যাঁ, অ্যাপ্লাই দেওয়ার পরে যেহেতু আমরা এখন কি করতেছি, প্র্যাকটিসটা কোথায় কোথায় করতেছি, ভার্চুয়াল মেশিনে করতেছি। কোথায় করতেছি? ভার্চুয়াল মেশিনে করতেছি। তাহলে আপলিংকটাকে আপনি গেটওয়ে দেখা দিবেন। ঠিক আছে? এরপরে অ্যাপ্লাই ইউজ করবেন। অ্যাপ্লাই ইউজ করলে দেখেন এখানে রিচেবল লিখে আসবে। যদি রিচেবল লিখে আসে তাহলে আপনার গেটওয়ে ঠিক আছে, যদি রিচেবল লিখে না আসে তাহলে আপনার গেটওয়ে কি নেই, ঠিক নেই। ওকে, আর তাহলে তো যে গেটওয়েটা দেওয়া আছে ওটা তো ইউজ হচ্ছে। বুঝিনি, আবার একটু বলেন। স্যার যে গেটওয়েটা দেওয়া আছে মানে লেখা ছিল যেটা, ওইটা তো ইউজ হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি যেটা ওইটা এটি আপনার যে হ্যাঁ, কথা কেটে কেটে আসতেছে স্যার, এটা কি আমাদের আমার প্রবলেম? কথা শোনা কথা যাচ্ছে? শোনা যাচ্ছে না। না স্যার, এতক্ষণ শোনা যায়। কথা আটকে আটকে আসতেছে। হ্যালো, জি স্যার, শোনা জি স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। হুম হুম, এখন শোনা যাচ্ছে তাই না? আচ্ছা, আমার একটা কল ঢুকছিল সেই জন্য। আচ্ছা দেখেন, রিয়েল মেশিনের ক্ষেত্রে, রিয়েল মাইক্রোটিকের ক্ষেত্রে আইএসপি যে আইপিটা দিবে সে গেটওয়েটাকে দেখাইতে হইতো, কি করতে হবে? দেখাতে হবে। এখন যেহেতু ভার্চুয়াল মেশিন, এই গেটওয়ে তো সে কিছু পাবে না। কি পাবে না? 192.168.0.1 এ সে কি পাবে না? কোনো রিচেবল নাই, কারণ এখানে তো এটা তো বাউন্ডেড এর ভিতরে, কিসের ভিতরে? বাউন্ডেড এর ভিতরে। কিন্তু এখানে যখন আপনি ওই ইথারনেট 1 কে দেখা দিচ্ছেন, আপলিংকটাকে যখন দেখা দিচ্ছেন, তখন সে আসলে কি করতে পারছে? রিচ করতে পারছে। আপনার জাস্ট এতটুকু মনে রাখেন, এখানে ইথারনেট গেটওয়ে যদি অ্যাকুরেট বসানো হয় তাহলে রিচেবল লিখে আসবে, যদি গেটওয়ে যদি রং বসানো হয় তাহলে আনরিচেবল লিখে আসবে এবং রেড মার্ক আসবে। কি আসবে? রেড মার্ক আসবে। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারলাম। তাহলে স্যার। থার্ড স্টেজের কাজ হচ্ছে রাউট দেখানো। থার্ড স্টেজের কাজ কি? রাউট দেখানো। হ্যাঁ, ফোর্থ স্টেপের কাজ হচ্ছে ফায়ারওয়াল কনফিগার। কি কনফিগার? ফায়ারওয়াল কনফিগার। ফায়ারওয়াল আসেন, আইপি ফায়ারওয়াল, নেটে আসবেন, আইপি ফায়ারওয়াল, এরপরে নেট প্লাস সিম্বল, অ্যাকশনে এসে এখানে মাস্কুরাট সিলেক্ট করে দিতে হবে। কি করে দিতে হবে? মাস্কুরাট সিলেক্ট করে দিতে হবে। নেটিং এর কাজ কি? নেটের ডেফিনেশনটা কি? কে বলতে পারবে? নেট কথাটা অনেক আগে থেকে শুনে আসতেছে, কেউ নেটের ডেফিনেশনটা বলতে পারবেন বা সহজভাবে বুঝিয়ে দিতে পারবেন? ডেফিনেশন না নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। মানে ব্যাপারটা বুঝিয়ে দিবেন স্যার, জিনিসটা কি। পাবলিক আইপিকে প্রাইভেট পাবলিককে আইপি, প্রাইভেটে করা। প্রাইভেট আইপিকে প্রাইভেট পাবলিক আইপি কে আইপিতে পাবলিক আইপিতে কনফিগার করো। হচ্ছে, আমি আর একটু সহজভাবে বলি, আমাদের যে আইপি প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট আইপি আর এটা কি? পাবলিক আইপি। ঠিক আছে? পাবলিক আইপি পৃথিবীর সব জায়গা থেকে রিচেবল, কিন্তু প্রাইভেট আইপি শুধু প্রাইভেট নেটওয়ার্কের ভিতরে কি সীমাবদ্ধ, তাই না? এখন আমরা তো আমাদের লোকাল নেটওয়ার্ক কনফিগারের সময় প্রাইভেট আইপি গুলো দিতে পারবো। ঠিক আছে? পাবলিক আইপি তো কিনতে হয়। পাবলিক আইপি কারা দিবে? আইএসপি দিবে, যারা আইপি কিনে। এখন আমাদের প্রাইভেট আইপি যেন ইন্টারনেট পায়, সে যে ইন্টারনেটের মধ্যে যদি কন্ট্রিবিউট করতে পারে, যার কারণে কি করতে হয়? নেট সেটা কি করে? কন্ট্রিবিউট করার সুযোগ দিয়ে দেয়। কথাটা হচ্ছে প্রাইভেট আইপি কে পাবলিক আইপিতে কি করা? কন্ট্রিবিউট করার জন্য নেট ইউজ করা হয়। নেটের কাজটা কি? প্রাইভেট আইপি কে পাবলিক আইপির মধ্যে কি করে দেওয়া? অ্যাক্সেস দিয়ে দেওয়া, ইন্টারনেট অ্যাক্সেস দিয়ে দেওয়া। আর মাস্কুরাট মানে কি? মাস্কুরাট হওয়া, ছড়াই পড়া। ঠিক আছে? অর্থাৎ আমার যে প্রাইভেট নেটওয়ার্কের আইপি গুলো আছে সেটা মাস্কুরাট হয়ে যাবে, সে পাবলিক আইপির মধ্যে দিয়ে কি হয়ে যাবে? ইন্টারনেটের মধ্যে রিচেবল হয়ে যাবে। তাহলে এখানে আমি আবার একবার রিভিউ করে দিই, কোথায় যাব? আইপি ফায়ারওয়াল, নেটে ক্লিক করবেন, প্লাস সিম্বলে ক্লিক করবেন, অ্যাকশন থেকে মাস্কুরাট ক্লিক করবেন, অ্যাপ্লাই, ওকে। ঠিক আছে? এখানে কোনো ভুল হলে, মাইক্রোটিকের মজার ব্যাপার হলো কোনো প্রকার ভুল হলে সে রেড মার্ক দেখায়। কি দেখায়? রেড মার্ক দেখায়। আচ্ছা, এরপরে কাজ কি? চারটে স্টেপ শেষ। কয়টা স্টেপ শেষ? চারটে স্টেপ শেষ। পরবর্তী কাজ কি? ডিএনএস কনফিগার করা। তাহলে আইপি, এরপর কাজ আইপি ডিএনএস। এখানে ডিএনএস টা বসাবো, মনে করেন ডিএনএস এভাবে বসে দিলাম 4টা 8, আরেকটা ডিএনএস বসালাম 4টা 9।
ওকে, অ্যাপ্লাই, ওকে। আপনি কি করলেন, ডিএনএস টা বসালেন। আমি আবার রিভিউ করতেছি, আইপি ডিএনএস চারটা 9 বসে দিলেন। এগুলো এখানে ক্লিক করলে নিচে আরেকটা ট্যাব ওপেন হয় লেখার জন্য, হ্যাঁ। উপরে এটাতে ক্লিক করলে এটা চলে যায়। অ্যাপ্লাই, ওকে, ডিএনএস টা বসালাম। তাহলে ডিএনএস কাজ শেষ। এরপর হচ্ছে ডিএসসিপি কনফিগার। ডিএসসিপি কনফিগার আইপি থেকে ডিএসসিপি সার্ভার, এরপরে ডিএসসিপি সেটআপ। আমার ডিএসসিপি কোথায় কনফিগার হবে? আমার লোকাল নেটওয়ার্ক কোনটা, ইথারনেট কোনটা আমার লোকাল নেটওয়ার্ক? ইথারনেট 1। ইথারনেট 2। 2, তাই না? স্যার তাহলে ইথারনেট ইথারনেট 1 টা 2 কে কি ছিল ছিল? আপলিঙ্ক কনফিগার, আপলিঙ্ক ছিল, অর্থাৎ আইএসপি আমাকে যে আইপি গুলো দিছে সেগুলো আমরা ইথারনেট 1 এ বসালাম। তাহলে ইথারনেট 1 এর কাজ শেষ। ইথারনেট 2 হচ্ছে আমার লোকাল নেটওয়ার্ক সাজানোর জন্য। ওকে, তাহলে ইথারনেট 2 সিলেক্ট করে আবার নেক্সট ক্লিক করব। দেখেন আমি ইথারনেট 2 তে আইপি অ্যাড্রেসেস, ইথারনেট 2 তে যে কনফিগারেশনটা ছিল ডাউনলিংকের জন্য আইপি এগুলো দিছি না, 172.31.0.10 দিছি না। এই আইপি গুলা এখানে অটোমেটিক চলে আসছে। কোথায় চলে আসলো? ডিসিবি তে অটোমেটিক চলে আসছে, হ্যাঁ। 172.31.0.10, হ্যাঁ, সে অ্যাড্রেস স্পেসটাকে নিছে। এগুলো জাস্ট নেক্সট নেক্সট করতে হবে। নেক্সট, গেটওয়ে দেখাচ্ছে, ডিসিবি নেটওয়ার্কে গেটওয়ে দেখাচ্ছে। ওকে, অ্যাড্রেস গিভ আউট, এখানে টোটাল আইপি 1 থেকে 9 পর্যন্ত, আবার 11 থেকে কত পর্যন্ত? 254 পর্যন্ত, হ্যাঁ। এখানে 10 কোথায় গেল? 10 তো হচ্ছে এখানে 10 ইউজেবল হবে না। 10 কোথায় বসানো আছে? এই ইন্টারফেসে বসানো আছে। তাহলে এই বাকি আইপি গুলো কি হবে? ক্লায়েন্টরা পাবে আপনার ইথারনেট 2 থেকে, অর্থাৎ এই রাউটারের 2 থেকে যদি এই সেকেন্ড ইন্টারফেস থেকে যদি আমরা একটা সুইচ লাগাই, হ্যাঁ, সুইচ থেকে যদি আরো 8টা 10টা পোর্ট বের করি, তাহলে সবগুলো পোর্টে কিভাবে আপনার ক্লায়েন্টরা, মানে আপনার অফিসের এমপ্লয়িরা কিভাবে ইন্টারনেট পাবে? কিসের সাহায্যে পাবে? এই ডিএসপি কনফিগারেশনের সাহায্যে পাবে। কারণ তারা এই টোটাল আইপি রেঞ্জ থেকে আইপি পাবে। তাহলে এটা দেখালো। নেক্সট দিব, ডিএনএস টাকে অটোমেটিক নিয়ে নিছে, কারণ আমরা এর আগে ডিএনএস কনফিগার করছি। নেক্সট দিব লিস্ট টাইম, হ্যাঁ, লিস্ট টাইম 10। নেক্সট দিব সেটআপ হ্যাজ কমপ্লিটেড। স্যার আগেরটাতে 99 কেন ছিল ডিএনএস এ? এটাও একটা ডিএনএস, এটা আইবিএম এর ডিএনএস। চারটা কয়েকটা ডিএনএস শিখে রাখেন, চারটা এ। স্যার 11 না আইডিএম ছিল? হ্যাঁ, 999 না, গুগলের ডিএনএস। গুগল তাহলে বা 88? হ্যাঁ, অনেকগুলো ডিএনএস ইউজ হয়। ও ডিএনএস সার্ভার লিস্ট, হ্যাঁ, অনেকগুলো। 4222 এটা একটা ইয়াহু ডিএনএস। ডিএনএস আইপি লিস্ট দিচ্ছে। টিসিএস ক্লাউড, এই দেখেন এখানে অনেক ধরনের ফ্রি ডিএনএস। এগুলো কি সবগুলো ফ্রি ডিএনএস, হ্যাঁ। গুগলের 4টা 8, সেকেন্ডারি ডিএনএস 2টা 8, 2টা 4, কোয়াড 9, ওপেন ডিএনএস, এগুলো ক্লাউড। এই ধরনের অনেকগুলো ফ্রি ডিএনএস সার্ভার আছে, এগুলো ইউজ করা হয়, হ্যাঁ। 4টা 8, 2টা 8, 2টা 4, 4322 আছে। এই ধরনের অনেকগুলো ডিএনএস ইউজ করা হচ্ছে, হ্যাঁ। পৃথিবীতে তারা এগুলো ফ্রি সার্ভিস দিয়ে রাখে, এগুলো ক্লাউড ফেয়ারের এই ডিএনএস এগুলো। আর আমাদের দেশে জেনারেলি আমরা 4টা 8, 4টা 9, 4টা 1, এরপরে 4টা 444.2 এটা ইউজ করি, মানে 444.4.4.2 ইয়াহু ডিএনএস ইউজ করি, ঠিক আছে। আবার গেমারদের জন্য ওর ডিফারেন্ট কিছু ডিএনএস ইউজ করা হয়। তাহলে এখানে আমরা 6টা স্টেপ শেষ করলাম। কয়টা স্টেপ শেষ অনেক করলাম? সময় যে স্যার প্রাইভেট ডিএনএস ইউজ করা হয় সেক্ষেত্রে স্যার? ওই তো, এটা আমি প্রথমে বলেছিলাম, যদি আইএসপি নিজেরা ডিএনএস সার্ভার সেট আপ করে তখন প্রাইভেট ডিএনএস ইউজ করা হয়। আপনার আইএসপি যদি নিজেরা ডিএনএস কনফিগার করে থাকে তখন ওর প্রাইভেট ডিএনএস ইউজ করা হয়। স্যার আমার একটা জিনিস দেখার দরকার ছিল।
হ্যাঁ বলেন। আমি যদি ইউটিউব কিংবা ফেসবুক ব্লক করি 7 লেয়ার প্রোটোকল থেকে, তখন সেই ব্লকটা আনব্লক করব কিভাবে? মানে কোথা থেকে ব্লক করলে? আমি যদি মাইক্রোট্র্যাক থেকে ব্লক করি, আপনি যে সার্ভিসটা এনাবল করছেন সেটা ডিসেবল করে দিবেন। এই এখান থেকে ব্লক করছেন তো, এই দেখেন উনি প্রশ্ন করে তার সহজ হয়েছে। মনে করি এই ডাউনলিংক আপনি এখন এই কনফিগারেশন ইউজ করতে চাচ্ছেন না, এই মাইক্রোটিক এখানে উপর অপশন আছে, এখানে ক্রস সিম্বল ক্লিক করবেন। এই এটা দিলে তো কনফিগারেশনটা স্যার পুরো সিস্টেমটা আমার পুরো ল্যান্ডটাই তো ডিসেবল হয়ে যাবে। আমি চাচ্ছি যে আমি শুধু আমার মাইক্রোট্র্যাক থেকে সে ইউটিউব কিংবা ফেসবুক লগ ইন করতে পারবে না, সেটা আমি বন্ধ করতে চাচ্ছি। হ্যাঁ এবং সেটা সেজন্য আমি সাইটটাকে ব্লক করে দিচ্ছি। আমি 7 লেয়ার প্রোটোকল থেকে আইপি থেকে যখন ফায়ারওয়ালে গিয়ে 7 লেয়ারে গিয়ে আমি যখন ওই সাইটটা ব্লক করব, ব্লক করার পরে আমি আবার এটা আনব্লক করব। ব্লক করার পরে, ব্লক করলে একটা রুলস চালু করলেন আপনি, হ্যাঁ, রুলস rules থেকে চালু আবার করলাম। হ্যাঁ রুলস চালু করার পরে রুলস থেকে কিন্তু আবার কি করবেন? ডিসেবল করে দিবেন, তখন আপনার ওই রুলসটার কাজ করবে না। খুব সহজ তো। আপনি তার জন্য যাওয়ার জন্য একটা রাস্তা করলেন, হ্যাঁ রাস্তা মানে তার রাস্তার মাঝখানে একটা ব্লক তৈরি করলেন, আপনি ব্লকটা তুলে দিলেন, শেষ। এটা কি ঠিক আছে? আমার এই লাইন ডিসেবল করার মতোই ইজি? না না হ্যাঁ এটার মতোই যে আমরা এখানে ক্লাসে আমরা সাইট ব্লক করব 3 নং ক্লাসে, সাইট আচ্ছা। ব্লক, ফেসবুক ব্লক, ইউটিউব ব্লক, সেখানে আপনি দেখতে পারবেন। আর কনসেপ্টটা সহজ একদম এটার মতোই। আমি তখন ফায়ারওয়াল একটা রুলস ক্রিয়েট করব। কি করব? রুল ক্রিয়েট করব। রুলটা হচ্ছে কি, আমি এই দিক দিয়ে কাউকে যাইতে দিব না। রুলটা কি, ফেসবুক দিয়ে কাউকে যাইতে দিব না। আপনি যাকে যাইতে দিব না একটা ব্লক করলেন, একটা রুলস ক্রিয়েট করলে রুলসটা এরকম থাকে, হ্যাঁ রুলসটাকে আপনি অফ করে দিলেন, শেষ। তখন আবার আনব্লক করে দিলেন, তখন সে যেতে পারবে। আমরা প্রয়োজনে এই ক্লাসটাতে ওইটা দেখবো, হ্যাঁ 3 নং ক্লাসে ওইটা দেখবো। ঠিক আছে, thank you. আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করি। বলেন কি অবস্থা আসলে মাইক্রোটিক কনফিগারেশন ব্যাপারটা কতটুকু বুঝতেছেন? হ্যালো আমার স্যার, একটা আসসালামু question আলাইকুম। ছিল। এখনটা কি অফ করে দিবেন নাকি? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার আমার তো আজকে প্রথম ক্লাস ছিল, তো স্যার যতটুকু বুঝার একটু বুঝছি, আর প্র্যাকটিস করলে বোঝা যাবে। বাকিটা মাথার উপর দিয়ে যায় নাই তো আমার উপর, আমার মতো। হ্যাঁ লামিয়া, মাথার উপর দিয়ে যায় নাই তো? আমার তো মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ স্যার না আমারও। না আয় স্যার, আয়, কি বলে কি বলে? স্যার মোটামুটি স্যার গ্রেট গ্রেট, বুঝার একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এটাই শুনতে চাচ্ছিলাম যে মাথার উপর দিয়ে গেলেও কোনো সমস্যা নাই। আমরা স্যারের ক্লাসটা অনেক এনজয় করলাম আজকের, এবং একটু যদি বাসায় প্র্যাকটিস করি তাহলে কি হবে, পুরো জিনিসটা হয়ে যাবে স্যার একদম। হ্যাঁ এটাই। আর সাদিয়ার মাথার উপর দিয়ে গেছে তো, ঠিক আছে, আমি আর সাদিয়া একটা গ্রুপ, আমরা দুজন হচ্ছি বোকা, আমরা স্যারের কাছ থেকে আরেকবার দেখে নিব। ঠিক আছে জি সাদিয়া স্যার। আম্মাজান? জি স্যার। ওকে, এবার স্যারের সাথে কোশ্চেন করেন, স্যারের কাছ থেকে কি জানি। ভয় পাওয়ার কিছু নাই। স্যার আমার প্রথম মাইক্রোটিক কনফিগার করতে 6 মাস সময় লাগছে। প্রথম সাকসেসফুলি একটা মাইক্রোটিককে লাইভ করতে 6 মাস সময় লাগছে। যখন আমি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করি, যেটা করা হতো, ক্লায়েন্টের অফিসে যাওয়া হতো, ক্লায়েন্টের কোন রকম একটা রিমোট অ্যাক্সেস নিয়ে অফিসকে দিয়ে দিতাম, সিনিয়রকে দিয়ে দিতাম, তো সিনিয়র ওই জিনিসটা কনফিগার করে ফেলতো। সত্যি কথা বলতে একটা মাইক্রোটিক আমি যখন প্রথম মানে নিজে কারো সহযোগিতা ছাড়া কনফিগার করি, মানে জবের 6 মাস পরে পারছি সেটা। এটা বাস্তবতা। হ্যাঁ গতকালকে আরেকটা কথা বলছিলাম, ভার্চুয়াল মেশিনে উইন্ডোজ 10 দিতে 3 দিন সময় লাগছে। মানে আমি জানি আপনাদের এতদিন সময় লাগবে না, কারো 6 মাস লাগবে না, কারো 3 দিন সময় লাগবে না, মানে এর মানে হচ্ছে আপনারা সবাই আমার থেকেও ভালো। ঠিক আছে? স্যার আমি তো হ্যাঁ, বলেন। উইন্ডোজ 10 ডাউনলোড দিয়ে বসে আছি, কিন্তু এখনো ডাউনলোড হচ্ছে না, সে 4টা থেকে।
কেন? আপনার ইন্টারনেট স্পিড স্লো। হ্যাঁ, গুগল ড্রাইভ থেকে তো ডাউনলোড তো হওয়ার কথা আর একটু ফাস্ট। হ্যাঁ, ক্যান্সেল করে দেন, ক্যান্সেল করে নতুন করে ডাউনলোড দিয়ে দেন। আর যদি ড্রাইভ ডাউনলোড সমস্যা হয়, আমি মানে মাইক্রোসফটের সাইট থেকে কিভাবে ডাউনলোড করে সেটার একটা প্রসেস বা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্যার আমারটা সেটআপ হচ্ছে না, একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখবেন। আচ্ছা, আমি এর আগে একটু ক্লোজ করি। সেটা হচ্ছে আজকে ক্লাসের স্ক্রিন রেকর্ডটা আপনাদের সাথে শেয়ার করা হবে। ঠিক আছে, যেহেতু আমরা ভার্চুয়াল মেশিনে এটা করছি, আমি পাশাপাশি আরো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো রিয়েল মেশিনে কিভাবে মাইক্রোটি কনফিগার করে। কারণ এখন আমি রিয়েল মেশিনে দেখাইতে গেলে আমার তো ইন্টারনেট চলে যাবে, তাই না? আর আমার ইন্টারনেট চলে গেলে তো আপনারা দেখতেই পারবেন না। ওকে, আমি তারপর আমার যে মাইক্রোটিতে লাইভ আছে সেটার সাথে একটু কম্পেয়ার করে দিচ্ছি, আজকে যা পড়ছেন তাই একটু কম্পেয়ার করে দিচ্ছি আর একটু বোঝার জন্য। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখেন। এরপর আমি সবার প্রবলেম গুলো নিয়ে কথা বলবো। এটা ভার্চুয়াল মেশিন, 5টা স্টেপ ছিল, 5টা স্টেপ আমি মেশিন গুলো অফ করে দিচ্ছি। আমাদের আপাতত আজকে আর কন্টেন্ট আমরা সামনে আগাবো না, যেহেতু আমরা প্রথম দিকে আছি, একটু আস্তে আস্তে আগাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিয়েল মাইক্রোটিক মেশিন। কানেক্ট দিলাম। আমার মাইক্রোটিক মেশিনটি এসটিডি আইপি তে কনফিগার করা না, এটা হচ্ছে PPPoE তে কনফিগার করা, যেটা আইসপি আমাকে ওই আইপি PPPoE প্রোভাইড করছে। হ্যাঁ, তারপর সেম জিনিস অনেকটাই কাছাকাছি, একটু দেখেন। আইপি অ্যাড্রেসেস, এই দেখেন আমার এটা হচ্ছে WAN। আমি এখান থেকে দেখাই, ইন্টারফেস থেকে দেখাই। এই দেখেন আমার এখানে WAN লিখা আছে। WAN মানে কি? ইন্টারনেটের জন্য এই ইন্টারফেসটা, এই পোর্টটা কনফিগার করা। ওকে, ইথারনেট 2টা কিসের জন্য কনফিগার করা? ল্যান এর জন্য কনফিগার করা। কিসের জন্য কনফিগার করা? ল্যান এর জন্য কনফিগার করা। ঠিক আছে, আইপি এখান থেকে দেখি, এটা আইপির ব্যাপারগুলো দুই জায়গা থেকে দেখা যায়। একটা হচ্ছে আইপি অ্যাড্রেসেস, ওকে, আর একটা হচ্ছে এখান থেকে ইন্টারফেসেস থেকে। হ্যাঁ, ইন্টারফেসেস থেকে। তাহলে আইপি অ্যাড্রেসেস এর মধ্যে আসি। তাহলে আমার এটা হচ্ছে ল্যান কনফিগারের জন্য। হ্যাঁ, আমি এখানে ল্যানটা লিখি না, একটু লিখে দিচ্ছি। বা ডাউন লিঙ্ক, ল্যানকে আমরা কি বলছি ক্লাসে? ডাউন লিঙ্ক। ওকে, তো দেখেন আমি এটাকে যদি ওপেন করি, এই দেখেন আইপিটা বসালাম, নেটওয়ার্ক অ্যাড্রেসটা অটোমেটিক নিল, ইন্টারফেসটা দেখাই দিলাম ইথারনেট 2 তে। হ্যাঁ, ওকে দিয়ে দিলাম। আইপি কনফিগার পরে কাজ কি? আইপি রাউট আর WLAN এখানে কনফিগার করা। ঠিক আছে, এরপর আইপি রাউট। খেয়াল করেন আমার এটা রাউটসটা দেখেন, এই ডেস্টিনেশন কি অল জিরোস, গেটওয়ে কি PPPoE আউট। এটা PPPoE কনফিগারেশন ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, কিন্তু স্ট্যাটিক আইপির ক্ষেত্রে আপনাকে আইএসপি যে আইপি দিবে তার গেটওয়ে দিতে হবে। কি দিতে হবে? আইএসপি যে আইপি দিবে তার গেটওয়ে দিতে হবে। আইএসপি যে আইপি দিবে তার গেটওয়ে কি বসাতে হবে। ওকে, এটা PPPoE কনফিগার। তো আইপি রাউটস এখানে দেখানো হলো। এরপরে কাজ কি? ফায়ারওয়াল, আইপি ফায়ারওয়াল নেট। নেটটা কিসে কনফিগার? মাস্কুরেট করা আছে, অ্যাকশন থেকে কি মাস্কুরেট করা। সিমিলার না? একদম সিমিলার। এরপরে কি? ডিএনএস দেখবো। আইপি ডিএনএসটা বসানো আছে। ওকে, ডিএনএসটা দেখলেন। এরপর আইপি ডিসিপি সার্ভার, ডিসিপি সেটআপ। এখানে ডিসিপিটা কনফিগার করা আছে আমার ইথারনেট 2 এর জন্য। এই এখানে এটা কনফিগার করা আছে। ঠিক আছে, আর এখানে আমার আরো কনফিগারেশন আছে এই মাইক্রোটিকে, সেগুলো আমরা পরে ডিসকাস করব, আমরা অন্যদিকে এখন আর যাচ্ছি না। একদম সিমিলার না? কয়টা স্টেপ? 6টা স্টেপ। কয়টা স্টেপ? আপলিঙ্ক কনফিগার, ডাউনলিঙ্ক কনফিগার, আর আইপি রাউট দেখানো। কি দেখানো? আইপি রাউট দেখানো, ফায়ারওয়াল কনফিগার, ডিএনএস, ডিসিপি। একদম কাজ শেষ। ঠিক আছে, আপনারা সবাই ভার্চুয়াল মেশিনে আমরা যতটুকু করছি আমাদের ভিডিও রেকর্ড আপনারা যতটুকু পান এতটুকু পর্যন্ত আজকে করবেন, এতটুকু হচ্ছে হোমওয়ার্ক। এরপরেও কারো কাছে যদি সত্যি মাইক্রোটিক থাকে বা কেউ যদি কিনতে পারেন আগামী 1 সপ্তাহের ভিতরে, আপনারা
কি করবেন, ওই মাইক্রোটিকে লাইট করার চেষ্টা করবেন। ঠিক আছে, বুঝতে পারতেছি? ঠিক আছে, জি স্যার। ওই মাইক্রোটিকে লাইট কিভাবে করবেন আমি বলি আপনাদেরকে। আপনাদের বাসাতে একটা অ্যাক্সেস পয়েন্ট আছে, কি আছে? একটা অ্যাক্সেস পয়েন্ট আছে না, বা টিপি লিঙ্কের একটা রাউটার আছে না? ওই রাউটারে একটা পোর্ট থেকে ইউটিপি কেবল বের করবেন। কি করবেন, জাস্ট একটা মিনিট। স্যার, ইউটিপি লাইন কি সিপিইউ থেকে যে একটা ব্রডব্যান্ডের লাইন যায় রাউটারে, ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ইউটিপি কেবল। সিপিইউর পিছনে একটা RJ45 পোর্ট থাকে, ওখান থেকে আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওখান থেকে কি করবেন, ওই যে ইউটিপি কেবলটা আছে, আপনার মাইক্রোটি কেনার সময় এক্সট্রা ইউটিপি কেবল কিনবেন, কি কিনবেন, বা বাসায় থাকলে তো হচ্ছে। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে মাইক্রোটিকে লাইট করবেন কিভাবে? আপনার তো ইন্টারনেট নাই, আপনার তো কিনে আইপি অ্যাড্রেস নাই। তো আপনার অ্যাক্সেস পয়েন্টের ল্যানে যে আইপি গুলো পাচ্ছেন, হ্যাঁ, আইপিটা আপনি দেখে নেবেন। তো ওই আইপিটাকে স্ট্যাটিক্যালি আপনার মাইক্রোটিকে বসাবেন, কিসের জন্য? ওএন এর জন্য, WAN এর জন্য। এরপরে বাকি কনফিগারেশনটা করবেন। স্যার আবার বলেন Yes. স্যার। একটু আমি ছবি সহ দেখাই। এই দেখেন, আপনি মাইক্রোটিক কিনলেন, কি কিনলেন? মাইক্রোটিক কিনলেন। ইন্টারনেট আইপি পাবেন কোথায়? আপনার আইপি যদি আপনি স্ট্যাটিক আইপি দেয়, তাহলে আপনি সরাসরি কনফিগার করতে পারতেছেন। যদি আপনার আইপি আপনাকে স্ট্যাটিক আইপি না দেয়, আপনার রাউটার কনফিগারেশন আছে কোথায়? অ্যাক্সেস পয়েন্টে, মানে আপনার বাসায় যে টিপি লিঙ্ক রাউটার আছে ওখানে। টিপি লিঙ্ক রাউটার পিছনে আরো 4টা পোর্ট খালি আছে না? জি স্যার। ওই 4টা পোর্ট থেকে যে কোনো একটা পোর্ট থেকে একটা ইউটিপি কেবল এনে কোথায় লাগাবেন? 1 নং ইন্টারফেসে লাগাবেন, মাইক্রোটিকের। জি ঠিক স্যার। আছে, আর আপনার অ্যাক্সেস পয়েন্টের মানে টিপি লিঙ্কের ডিএসসি আইপি রেঞ্জটা দেখে নেবেন, মানে আপনার আইপি থেকে ডিএসসি রেঞ্জ কি আইপি দিচ্ছে, তো ওখান থেকে আইপিটা আপনার নোট ডাউন করবেন। স্যার যেমন যে কোনো ডিভাইস যদি আমি কানেক্ট করি, তো আইপি রেঞ্জ দেয় যে 0.1 বা লাস্টে 0.1 0.2, ওইগুলা থেকে যে কোনো একটা দিয়ে দেবো স্যার, এরকম? আচ্ছা, আপনার যে কোনো একজন একটু স্ক্রিন শেয়ার করেন তো, আমি আর একটু সহজ করি। যে কোনো একজন আপনার টিপি লিঙ্কের সাথে বা কিছুর সাথে কানেক্টেড আছেন, স্ক্রিন শেয়ার করেন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে। পারমিশন নাই স্যার, আপনার ডিসেবল করেছে। স্যার আমরা টিপি লিংকের সাথে, কিন্তু পপ কানেকশন তো পপে তো স্যার করতে পারবেন না, কারণ ওয়াইফাই দিয়ে পপ করা, পপে ইউজার আইডি দিয়ে কাজ করা অনেক ঝামেলা। ওরা তো জানতে চাচ্ছে মানে ফিক্সড আইপি দিয়ে কাজ দেখাইলে ভালো হইতো, স্ট্যাটিক হইলে। এখন পপে স্যার এটা প্রবলেম হবে। আচ্ছা, আপনার অ্যাক্সেস দেন স্যার, এখন ওনারা কথা মানে প্রশ্ন হচ্ছে ডিএনএস এবং আইপি এগুলা ক্লিয়ার করতে হবে। আইপি ডিএনএস কি জিনিস এগুলা মানে বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করলে আপনারা এগুলা আরো সহজ বুঝতে পারবেন। ইউটিউবে আরো একটু বেশি বেশি করে দেখেন ভিডিও, তাহলে এগুলা ক্লিয়ার হবে, বেসিক গুলো ক্লিয়ার হবে। আমার কথা হচ্ছে এইগুলা এখন এটা আসলে বেসিক ক্লিয়ার না করলে এগুলা প্রবলেম হবে ক্লাস করতে। আপনার রাউটার লগ ইন করেন তো। আমি স্যার রাউটার লগ ইন করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, একটা ব্রাউজার ওপেন করেন, ব্রাউজার ওপেন করে রাউটার লগ ইন করেন। পারবেন রাউটার লগ ইন করতে? পারবো স্যার। হ্যাঁ, রাউটার লগ ইন করেন, সবাইকে দেখেন।
আমার একটা কোশ্চেন ছিল স্যার। একটু শেষ করি, আমরা এটা শেষ করে এরপরে আমার ওটা লগইন করে আছে স্যার। ডিএসসিবি তে ক্লিক করেন। এই দেখেন ওনার ডিএসসিবি রেঞ্জ হচ্ছে 192 168 45.100 থেকে 199। এখন আপনারা আপনাদের রাউটারে এরকম ডিএসসিবি আইপি রেঞ্জ পাবেন। হ্যাঁ, তো আপনার মাইক্রোটিকের মধ্যে এই ডিএসসিবি আইপি রেঞ্জকে একটা আইপি বসাবেন। মনে করেন 192 168 45 ডট কত বসান, 110 বসান। তাহলে তার সাবনেট মাস্ক বসাবেন, তার গেটওয়ে বসাবেন, তখন আপনার মাইক্রোটি রাউটারটা কি হবে, লাইভ হবে। মানে এই রেঞ্জের বুঝতে মধ্যে একটা পারছেন? আইপি নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে আপনি এই রেঞ্জের মধ্যে আইপি পাচ্ছেন। তাহলে আপনার মাইক্রোটি যেটাতে এই রেঞ্জ থেকে একটা আইপি বসালে আপনার মাইক্রোটি আপনার ড্রাইভ করতে পারবেন। আবার আরেকটা ব্যাপার হচ্ছে ওই আইপিটা মনে করেন আপনার মোবাইল ওয়্যারলেসে পেয়ে আছে, তখন আইপি ইন্টারনেট পাবেন না, তখন একটু ডিভাইস গুলো রিস্টার্ট করে নিবে, কাজ শেষ। স্যার গেটওয়ে কি এইখানকার গেটওয়ে হবে, যেমন এই যে 45.1? হ্যাঁ হ্যাঁ, এই আইপি যে সেটিং আইপি এটা গেটওয়ে হচ্ছে, এটা গেটওয়ে হচ্ছে 45.1। স্যার এই গেটওয়ে দিয়েই কি স্যার ওখানে কাজ করতে হবে মাইক্রোটিকে? হ্যাঁ, আপনি এই গেটওয়ে দিয়ে এই আইপি দিয়ে কাজ করবেন। এটা হচ্ছে আপলিঙ্কের জন্য কাজ করবেন। আপনার আপলিঙ্ক আর ডাউনলিঙ্ক কি জিনিস এটা আগে বুঝতে হবে। স্যার আমি কি কথা বলবো একটু? হ্যাঁ জি বলেন। না, সবাই পারমিশন দিলে একটু কথা বলতে পারি, যদি সবাই যদি মাইন্ড হ্যাঁ করে ভাই তাহলে বলুন, সমস্যা নেই। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আপনি আপলিঙ্ক আর ডাউনলিঙ্ক ফার্স্ট হচ্ছে যে আপনার মনে হয় সবাই বুঝেন, আসলে কে কতটুকু বুঝেন আমার তো ধারণা নাই। এখন আমি যতটুকু বুঝছি আমি অতটুকু শেয়ার করি, ক্লাস থেকে আমি যতটুকু আইডিয়া পাইছি। আপলিঙ্কটা হচ্ছে যে আমার একটা আইপি দিবে আমার আইএসপি থেকে, সেটা থেকে আমি ডিস্ট্রিবিউট করব। আর আমি যেটা ডিস্ট্রিবিউট করব অফিসে হোক বা আইএসপি থেকে হোক, মানে অন্য যাদেরকে আমি দিব সেটা হচ্ছে ডাউনলিঙ্ক। স্যার আমি ঠিক বলতেছি? হ্যাঁ হ্যাঁ সেটাই। এখন আপলিঙ্ক আপনার আইএসপি আপনাকে দিবে, হ্যাঁ, ডাউনলিঙ্ক দিবে। ডাউনলিঙ্ক হচ্ছে আমি প্রোভাইড করব ইউজারদেরকে, আমার অফিসের ইউজার হোক এবং অন্য যে কোনো ইউজার হোক, তাদেরকে আমি প্রোভাইড করব। তো আমি প্রোভাইড করব, তো আমার র‍্যাঙ্ক অনুসারে আমি আইপি রেডি করব, আমি যে ক্লাস থেকে আইপি দিব আমি দিতে পারবো। তো যেটা আইএসপি থেকে যে লাইনটা আসবে সেটা আমি আমার রাউটারে কনফিগার করব আপলিঙ্ক হিসাবে, আর ডাউনলিঙ্ক হিসাবে আমি কনফিগার করব আমি আমার যে ক্লাস ইচ্ছা মতো ক্লাস নিব, নিয়ে আমি সবাইকে যাদেরকে যেমন 256টা আইপি আমরা বা হোস্ট আমরা রেডি করতে পারি, সেটা আমরা সবাইকে দেওয়ার জন্য রেডি করব। এই তো নাকি স্যার?